ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। দর্শক, আজকে দারুণ ঘটনাবহুল একটি দিন। প্রধান উপদেষ্টার বক্তব্যের শেষ পর্যন্ত আমরা রাজনৈতিক যে দ্বিমত ছিল সেই জায়গাটি উত্তরণ ঘটল বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে এবং এর সঙ্গে আরও কয়েকটি বিষয় তিনি যুক্ত করেছেন, যেটি আগামী সংসদ উচ্চকক্ষ বিশিষ্ট হবে এবং সেই উচ্চকক্ষ সদস্যরা নির্বাচিত হবেন জাতীয় সংসদের যে ভোট থাকবে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, অর্থাৎ পিআর পদ্ধতিতে। এবং আরেকটি বিষয় এখানে থাকবে যে জুলাই সনদ সম্পর্কিত 4টি প্রশ্নের কথা তিনি তার বক্তব্যে বলেছেন। একই সঙ্গে আরেকটি বিষয় আজকে ঘটেছে, সেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার প্রথম যে রায়, সেই রায়টি আগামী 17 নভেম্বর সেই রায় ঘোষণা করার দিন ধার্য করেছেন। সেটি নিয়ে গেল কয়েকদিন যাবতই রাজধানী সহ সারা দেশেই কিছুটা নাশকতা সহিংসতা ছড়িয়েছে। নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে এক ধরনের কর্মসূচি দেওয়া হয়েছিল। আমরা এই সব কিছু মিলিয়ে আজকের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ও 17 নভেম্বরের রায়, এই বিষয়ের উপর কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা শিরোনাম দেখে আসি, বরাবরের মতোই শিরোনাম দেখে আলোচনা শুরু করব। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। সংসদের উচ্চকক্ষে পিআর, প্রথম 6 মাসের সংবিধান সংশোধন। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের গেজেট প্রকাশ, গণভোটের প্রশ্ন জনগণের উপর জবরদস্তি, বলছে বিএনপি। যে সমস্ত বিষয়গুলো এখানে জবরদস্তিমূলক আরোপ করা হয়েছে এবং বলা হচ্ছে এগুলোর উপর হয় আপনি হ্যাঁ বলবেন না বলবেন, কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা সনদের বহির্ভূত, স্বাক্ষরিত সনদের বহির্ভূত। অনেক জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি, দাবি জামায়াতের। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার রায় সোমবার, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। লকডাউন ডেকে মাঠে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, দিনভর সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, জনজীবনে প্রভাব পড়েনি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য সিইসি। তফসিল ঘোষণার পর আইন প্রয়োগে কঠোর হবে ইসি। আমাদের অনুষ্ঠানটি বরাবরের মতোই বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের কোনো কিছু বলার থাকলে আপনাদের আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি মেজবাউল আজম সওদাগর আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা প্রধান উপদেষ্টার ভাষণটি শুনলাম। সেই ভাষণের মধ্যে সাধারণ মানুষের বিচারে যদি আমি বলি, আমি সাধারণ মানুষ যেটি বুঝতে পেরেছি সেটি হলো যে ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হচ্ছে। গণভোট নিয়ে 4টি প্রশ্নের কথা বলেছেন, সেটিও হয়তো বা সাধারণ মানুষ শুনেছে, এবং তিনি আগামী সংসদ উচ্চকক্ষ বিশিষ্ট হবে, কিভাবে সংবিধান সংস্কার হবে, এই বিষয়গুলোও তিনি বক্তব্য তুলে ধরেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে কতটা বোধগম্য হয়েছে, আর বোধগম্য যদি কম হয়ে থাকে আপনি কতটা বুঝিয়ে বলতে পারবেন, আমরা সেটি জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। প্রথমত তিনি এখানে আজকে যে তিনি বক্তব্যটা দিলেন সেটি হচ্ছে মূলত জুলাই সনদের যে বেসিক বিষয়গুলো সেগুলো নিয়ে, যেগুলো গণভোটে যাচ্ছে। এর বাইরেও আরও অনেকগুলো বিষয় আছে। তো মূলত তিনি বেসিক মানে যেগুলো স্টেট রাষ্ট্রের যে কাঠামোগত যে সংস্কার সেই বিষয়গুলো নিয়ে যে কথা হয়েছিল সেগুলো তিনি সামনে নিয়ে এসেছেন। এখন কথা হচ্ছে যে এটা আপনি যেটা যেমনটি বললেন যে এটা কতটা মানুষ বুঝবে আর কি।
এর উত্তরটা হচ্ছে এই, দেখুন যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে বিষয়গুলা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ব্যাপার, তো কনস্টিটিউশন সম্পর্কে কতজন মানুষের দেশের ধারণা আছে, কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট কতজন মানুষ বুঝে, এবং এটা শুধু বাংলাদেশে না, এটা সারা পৃথিবীতে একই অবস্থা। উন্নত গণতান্ত্রিক দেশেও প্রত্যেকটা মানুষ যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রাষ্ট্র কাঠামোর বড় বড় সংস্কার নিয়ে মাথা ঘামায় এমনটা বিষয়টা এমন নয়, অল্প কিছু মানুষ মাথা ঘামায়। আপনি একইভাবে আমাদের দেশে যখন ৭১ সালের পরে যে গণপরিষদ যে গঠিত হয়েছিল, তারা যে সংবিধান প্রণয়ন করেছিল সেটা যে ব্যাখ্যা করেন সেগুলো মানুষ তখনও বুঝেনি, কিন্তু তারপর আমরা তো করেছি। তারপরে পরবর্তীতে বাংলাদেশে যে গণভোটগুলো হয়েছিল, জিয়াউর রহমানের সময় যে গণভোট হয়েছিল, জিয়াউর রহমান সেখানে প্রশ্ন করেছিলেন যে তার প্রতি সমর্থন আছে কিনা, এবং তার যে গৃহীত নীতি, তার গৃহীত নীতি অনেকগুলো নীতি ছিল, জনপ্রশাসন সংস্কার থেকে শুরু করে, প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর অনেকগুলো বিষয় এখানে জড়িত ছিল। এগুলো সম্পর্কে মানুষের ধারণা নাই, অত আগ্রহ থাকে না, কিন্তু তারপরেও গণভোটটা দেয়া হয় লেজিটিমেসি নিয়ে আসার জন্য, এবং গভর্নমেন্ট এটা নিয়ে প্রচারণা চালায়। তো কিছু কিছু কাজ আমরা যতই বলি, মানে এলিটিজম শব্দটাকে আমরা সবাই একটু খারাপের দিক থেকে দেখি যে কিছু মানুষ সিদ্ধান্ত নেয়, কিন্তু আসলেই প্রকৃতপক্ষে কিছু কিছু ঘটনা, কিছু কিছু জিনিস আসলে এলিটদের জন্য, যেটা সাধারণ মানুষ এগুলো আসলে বুঝে না, কিছু মানুষ করে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ব্যাপারটা, রাষ্ট্র কাঠামোর সংস্কারের ব্যাপারটাও ঠিক তাই। পার্লামেন্টারি কমিটির সভাপতি কে হবে, কিভাবে হবে, এইটা সাধারণ মানুষের অত মাথা ব্যথাও নাই, কিন্তু আপনাকে কিন্তু এটা রাষ্ট্রের মৌলিক একটা বিষয়, এটা কিন্তু আপনাকে করতে হবে। কারণ রাষ্ট্র যে ফ্যাসিস্ট হয়ে উঠে যে জায়গাগুলোতে, যে আইনি কাঠামোগুলো একটা সরকারকে ফ্যাসিস্ট করে তুলে, সেই জায়গাগুলোতে এখানে হাত দেওয়া হয়েছে। তো সেগুলোতে দলগুলো অলমোস্ট সবাই একমত পোষণ করেছে, এটা একটা ভালো দিক। সো সবার এখানে বুঝতে হবে বিষয়টা এমন নয়। তো যেটা হবে রাজনৈতিক দলগুলোর উপরে এই মানে আমি যদি সুনির্দিষ্টভাবে বলি, যেমন 4টি প্রশ্নের দ্বিতীয় যেটি, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে, এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এই যে বাক্যটি, এটি সাধারণ মানুষের কাছে একদম গণভোট মানে একদম ভোটারের সামনে থাকবে। আমি আসলে এটিকে হ্যাঁ বা না কেন বলবো যদি বুঝতেই না পারি? আচ্ছা, এটাই আমি বলছিলাম যে প্রত্যেকটা জিনিস জনগণ বুঝবে না। এই বাক্যটির মানে কি? আমি আগে এই বাক্যটির মানেটা জানি, সেইটাই এখন আমি বর্তাবে। গণভোটের ব্যাপারটা এরকম, সারা পৃথিবীতে আপনি গণভোট অ্যানালাইসিস করে আপনি দেখেন, সারা পৃথিবীতে গণভোটের পিছনে অনেকগুলো এজেন্ডা থাকে, সবগুলো এজেন্ডা সম্পর্কে মানুষের সুস্পষ্ট ধারণা থাকে না। তবে মৌলিক কিছু বিষয়ের উপর রাজনৈতিক দলগুলো জনগণের কাছে ভোট চাবে, এবং এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো বক্তৃতা দিবে জনগণের সামনে। আপনি যেটি বললেন, এটা সাধারণভাবে রাজনৈতিক দলগুলো যদি জনগণের সামনে এইভাবে বলে যে পার্লামেন্টের 2টা বডি থাকবে, এখন যেমন একটা 350 জনের আছে, এরকম আরেকটা বডি হবে 100 জনের, দুইটা বডিতে যে কোনো আইন পাস হবে, সিম্পলি বললে এটা সাধারণ মানুষ বুঝবে। এবং এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর এখন দায়িত্ব। এবং যেভাবে জুলাই সনদটা পাশ হলো বা আদেশ আকারে চলে আসলো, এবং যেভাবে রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা এত তারিখের মধ্যে সিদ্ধান্ত নেন, যদি নিতে না পারেন তাহলে গভর্নমেন্ট নিজে একটা সিদ্ধান্ত নেবে, তার মানে গভর্নমেন্ট এখানে সিদ্ধান্তটা দিয়ে দিয়েছে, তারা যেটা বলেছে। এখন রাজনৈতিক দলগুলোর আর দোষারোপ করার এখানে কোনো অপশন আমি দেখছি না জামাতের পক্ষ থেকে যে তারা বিএনপিকে দোষারোপ করবে বা বিএনপি জামাতকে দোষারোপ করবে বা 2 দল মিলে আবার সরকারকে দোষারোপ করবে, এই মানে নীতিগতভাবে নৈতিক দিক থেকে এবং প্র্যাকটিক্যালি এটার কোনো সুযোগ এই মুহূর্তে আমি দেখছি না আর কি। আমি যদি তৃতীয় বাক্যটি বলি, নারীর প্রতিনিধি বৃদ্ধি, এটা না হয় সাধারণ মানুষ বুঝলো যে নারীর সংখ্যা সেখানে বৃদ্ধি হলো, কিন্তু প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, এই জায়গাতে একদম গ্রামের খেটে খাওয়া যে মানুষ বা আমাদের যে সাধারণ মানুষ, আমরা কি বুঝ, সাধারণ মানুষ বা অন্য কথা বাদই দিলাম, আমি কিছুটা পড়ালেখা করেছি, আমি নিজেও কিন্তু প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এর মানে যতটুকু বুঝতে পারছি, আমি জানি না আমার বোঝাটা ঠিক কেন, রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীর চেয়ে বড় হয়ে যাবেন বা ক্ষমতায় বেশি হয়ে যাবেন? কি হবে না আসলে? না, রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর চেয়ে এমনিতেই বড়, ক্ষমতায় কম বেশির ব্যাপারটা ভিন্ন। কনস্টিটিউশনালি রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের মালিক,
তো এমনিতেই তিনি সুপ্রিম বাংলাদেশের এক ক্ষমতা তো নম্বর বেশিই ব্যক্তি আছে। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে ওই যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি যে টাইটুলার হেড বলি, মানে নামমাত্র রাষ্ট্রপ্রধান, মানে ওনার সম্মানে সব কিছু প্রচার করা হয়, কিন্তু মূলত ওনার পাওয়ারটা কম। রিয়েল পাওয়ার ইজ এক্সারসাইজড বাই দি প্রাইম মিনিস্টার। এইটা হচ্ছে এখানে ফান্ডামেন্টাল বিষয়। আরেকটা জিনিস আপনাকে বলি ক্লিয়ার হওয়ার জন্য, যে আমি একটা গণভোটের উদাহরণ দিলাম জিয়াউর রহমানের সময়। আপনি সংবিধানের 11তম সংশোধনীর কথা যদি চিন্তা করেন, 11তম সংশোধনীতে জনগণকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কী ধরনের সরকার ব্যবস্থা চান, পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্ট নাকি প্রেসিডেন্সিয়াল ফর্মস অফ গভর্নমেন্ট চান। সেটার উপর কিন্তু জনগণ মতামত দিয়েছিল 91 সালে। তো তখন জনগণ কিন্তু পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্টের পক্ষে মতামত দিয়েছিল। কেন দিল? পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্ট কি, এটা খেটে খাওয়া মানুষ কিচ্ছু জানে না এ বিষয়ে। তাহলে কেন মতামত দিল? এর পক্ষে এতগুলো ভোট পড়লো কেন? রাজনৈতিক দলগুলো এটার পক্ষে প্রচারণা চালিয়েছিল অন বিহাফ অফ দ্য পিপল, অ্যান্ড দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দি পলিটিক্যাল পার্টিস। সব বিষয় জনগণের বোঝার কোনো সেই বাস্তবতা মাহবুবুর রহমানের কাছে আসতে চাই। আমি জানি না আমি মেজবাউল আজম সদরকে বোঝাতে পেরেছি কিনা। আমি নিজে যদি একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে বলি, আমি এখনো পরিষ্কার না। কারণ এই 4টি প্রশ্ন আমি যদি বুঝতে না পারি হ্যাঁ বা না, কোন দিকে আমার ভোটটা দিব। ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা অনেকটা এরকম যে আপনি জানবেন না, বুঝবেন না, কিন্তু হ্যাঁ বা না বলে দিবেন। কারণ হচ্ছে, আমি হয়তো আমার সহ আলোচক যে বলল যে এটা এলিটদের বিষয়, ভোট কিন্তু শুধু এলিটরা দিবে না, সাধারণরাও দিবে। এই জুলাই সনদ নিয়ে যে বিষয়টা হয়েছে, জুলাই সনদের মাধ্যমে আমাদের রাষ্ট্র কাঠামোতে কিছু বেসিক পরিবর্তন, সাংবিধানিক কিছু পরিবর্তন আনার জন্যই তো এই সনদটা করা হয়েছে। এবং যে সংস্কার প্রস্তাবগুলো আনা হয়েছে সেগুলো যাতে সংবিধানে সন্নিবেশিত হয়, সেটাই কিন্তু এই সনদের ডিজায়ার। এখন দেখেন, এই সনদে যে বিষয়গুলো এখন প্রস্তাবিত আসছে, 4টা মূলত পয়েন্ট বলা হয়েছে, কিন্তু 4টা হেডের ভিতরে কিন্তু অনেক হেড আছে। আপনি যদি দেখেন, যেটা বলছিলেন যে 3 নম্বরে আপনি সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাব, অর্থাৎ এখানেই শুধু ওই বিষয়সহ 30টি প্রস্তাবনা আছে। টোটাল 4টা পয়েন্ট, কিন্তু এই 4টা পয়েন্টের ভিতরে অনেকগুলো বিষয় আছে। এই বিষয়গুলো যদি আমরা জনগণের সামনে উপস্থাপন করতে চাই, সেই ক্ষেত্রে যেটা দরকার ছিল সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল বা জুলাই অভ্যুত্থানকে যারা ধারণ করে, তাদের মধ্যে হ্যাঁ ঐক্যমত কমিশন গঠন করা হয়েছিল একটা কিছু বেসিক বিষয় ঐক্যমত পোষণের জন্য। আনফর্চুনেটলি সেটা হয় নাই। যদি সেটা হইতো, সেই ক্ষেত্রে হয়তো এই প্রচারণাটা বা এটা সবার কাছে যাইতে পারতো যে এই 10টা বিষয়ে বা এই 20টা বিষয়ে। আজকে দেখেন, এখানে যে বিষয়গুলো নিয়ে প্রস্তাবনা আসা হচ্ছে, বিএনপি এর আগেও বলছে যে আমরা যে জুলাই প্রস্তাবনায় যে সনদের জন্য যে বিষয়গুলো এখানে গৃহীত হয়েছে, তার অনেকগুলোতে আমাদের আপত্তি আছে। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, কিন্তু পরবর্তীতে সেগুলো অল্টার করা হয়েছে, অর্থাৎ সেগুলো চেঞ্জ করা হয়েছে। তো এখন ধরেন বিএনপি এইখানে যে জুলাই সনদের যে 4টা হেডে যেসব বিষয়গুলো নিয়ে আসছে, সেগুলো তো ঐক্যমত কমিশনও বিএনপি আপনার এগুলোর সাথে ঐক্যমত পোষণ করে নাই, কমপ্লিটলি সবগুলোর সাথে করে নাই, বা জামাতও কিছু বিষয়ে করে নাই, বা অন্য দল যারা ছিল তারাও করে নাই। এখন এই রাজনৈতিক দলগুলো বা ফ্যাসিবাদ বিরোধী যে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো আছে, তারাও কিন্তু এই সবগুলো পয়েন্টে হ্যাঁ বলে নেই, যে এগুলো আমাদের সংবিধানের সন্নিবেশিত হইতে হবে। আপনি হয়তো 2টা বলছেন, আমি 2টা বলছি, আমার 2টাতে আবার সে এগ্রি করে নাই। তো আপনার এইটা জনগণের কাছে পৌঁছানোর জন্য বা রাজনৈতিক একটা ভিত্তি দেওয়ার জন্য যে ধরনের ঐক্যমত সবার মধ্যে সৃষ্টি করা দরকার ছিল, সেটা তৈরি করা সম্ভব হয়নি। না তৈরি করা সম্ভাবনার কারণে, সম্ভব না হওয়ার কারণে এখন যেটা হয়েছে, আমার আশঙ্কা, এটা আমি বলি, এটা ব্যক্তিগত চিন্তা, যে ধরেন মানুষ নানা ইকুয়েশনে, এটা রাজনৈতিক আওয়ামী সমর্থক ভোটারদের, আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে গেছে বা তার দলের নেতাকর্মী অনেকেই পালিয়ে গেছে, কিন্তু তারপর একটা তাদের বড় সমর্থন আছে।
এখন যেভাবে আমাদের রাজনৈতিক বিভাজনের চেষ্টা করা হচ্ছে বা বিএনপিকে একটা দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এইভাবে যদি পক্ষ করার চেষ্টা করে যে এরা জুলাই যে সনদ আছে তার বিপক্ষে, তো আপনি জনগণের একটা বড় অংশরই যদি আপনার একটা দিকে এই জুলাই সনদের বিপক্ষে দেন এবং সেইখানে যদি ভোটে কোনো কারণে এই জুলাই সনদের যে প্রস্তাবনা সেটা যদি পাশ না হয়, তাহলে কিন্তু আমাদের এতগুলো প্রাণ, এতগুলো আত্মহত্যা, এত পরিবর্তনের আকাঙ্ক্ষা, এতদিনের চাহিদা সব কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং এই প্রক্রিয়াটা নিয়ে আমার একটা মানে প্রশ্ন আছে, বা এই প্রক্রিয়াটাকে আমি পুরোপুরি ওইভাবে সমর্থন করি না। কারণ কোনো কারণে এই হ্যাঁ না ভোটে যদি এই প্রস্তাবনাগুলো পাশ না হয়, পরবর্তী যে সরকার আসবে তার কোনো কমিটমেন্টই থাকবে না যে এইগুলো আমার বাস্তবায়ন করতে হবে। তো এইটার যে ধরনটা, এই ধরনটার পক্ষে আমি না। আপনি জনগণের উইলটাকে তো আপনি ছেড়ে দিচ্ছেন আর একজনের কাছে। আপনি ধরেন জনগণ বলেই দিল, আপনার যে জিনিসটা মানে সৃষ্টি করা দরকার ছিল সেটা হচ্ছে এই ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে জনগণের মধ্যে একটা স্পিরিট নিয়ে আসা, যে আমাদের এই ধরনের বিষয়গুলো সংবিধানে থাকলে হয়তো আমরা এই দেশে আর ফেসিবাদী কোনো চরিত্রের জন্ম নিবে না। সেই ধরনের ঐক্যমতে কি আমরা পৌঁছতে পারি নাই। আমরা নিজেদের মধ্যেই একটা ডিভিশন এখন তৈরি হয়ে গেছে। সুতরাং সংবিধানে আপনি এখন দিলেন, ধরেন আমি বলি এটা মানে একেবারে অনেস্টলি যদি বলতে চাই, বিএনপি যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, গণভোটে সেগুলো পাশ হইল, বিএনপি সরকার গঠন করলো, বিএনপি কি সেগুলো এক্সিকিউশন করবে? ধরেন আপনি সংবিধানেই সন্নিবেশিত হইল। আমাদের যে সংবিধান, সেই সংবিধানে যা ছিল, সেই সংবিধানে কি ফেসিবাদী সরকার তৈরির কোনো সুযোগ ছিল? 5 বছর পর পর নির্বাচন হওয়ার কথা, সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার কথা, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার কথা, নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করার কথা, কিন্তু কেউ তো দায়িত্ব পালন করেনি। আপনি সংবিধানে কোনো কিছু সন্নিবেশিত করেই এই দেশের একটা আমূল পরিবর্তন নিয়ে আসবেন, এইটা আমি মনে করি একেবারে সঠিক কথা না। হ্যাঁ, আর যেভাবে উপস্থাপন করা হয়েছে এটারে যদি পাশ করাইতে হয় বা সাধারণ জনগণের কাছে পৌঁছাতে হয়, এটা খুব কঠিন একটা কাজ। বিএনপি দেখেন, রাজনৈতিক দল গত 1 বছর যাবৎ শুধু 31টা দফা একেবারে পরিষ্কার করে ছোট ছোট করে সেটা প্রচার করছে। সারা বাংলাদেশের আনাচে কানাচে, দোকানপাট, মাঠ ঘাট, অফিস আদালত সব জায়গায় লিফলেট বিতরণ করে এই 31 দফা জনগণের। মাহবুবুর রহমান খান, আমি একটু একটা বাক্য এখানে বলি। 3 নম্বর প্রশ্নের একদম শেষ অংশে কিন্তু লেখা আছে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে, যেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। তো যদি বিএনপি একটা কথাই আমি বলছি যে সেই ক্ষেত্রে তো আমার তো আপত্তি আছে। ধরেন এইখানে যে প্রস্তাবগুলো আসছে, ধরেন 30টার মধ্যে 10টা বিএনপির আপত্তি ছিল, এখন সংবিধানে সন্নিবেশিত হইল, বিএনপি এই বিষয়গুলো তো এগ্রি করে না। জামাত অনেকগুলোতে এগ্রি করে নেই, আপনি সেগুলো এই যে এইভাবে ভোটের মাধ্যমে, আর এইটাতে আপনি সবগুলোকে গণ বলতে হবে একই সাথে, হ্যাঁ বা না। যেমন এরকম ছিল না যে 4টা প্রস্তাব আপনি 4টার কোনোটায় না বলতে পারবেন, কোনোটায় হ্যাঁ বলতে পারবেন, তা না। আপনাকে একসাথে 4টাতেই হ্যাঁ বলতে হবে অথবা 4টাতেই না বলতে হবে। এই 4টার 2টা হয়তো আপনি ডিসএগ্রি করেন, মানে একজন জনগণ হিসেবে আপনাকে। দেখেন এই প্রস্তাবগুলো যেই জনগণ বুঝলো আর কি, এই প্রস্তাবনাগুলো তৈরি করেছে কারা? রাজনৈতিক দলগুলো। এবং এই রাজনৈতিক দলগুলো যে একেবারে সবাই বাংলাদেশের সমস্ত জনগণের জনপ্রতিনিধিত্ব করে তাও কিন্তু না। সুতরাং আপনার কিছু রাজনৈতিক দল বসে একটা আপনার সনদ তৈরি করলো, সেইটারে জনগণ পুরোপুরি সমর্থন করে যাবে 100%, এই ধরনের চিন্তাভাবনা আমি মনে করি সঠিক চিন্তাভাবনা। আমি মেজবাউল আজম সওদাগরের কাছে আসবো, তবে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। তবে আমি প্রশ্নটি বলে যাই যে কথাটি মাহবুবুর রহমান খান বলছেন যে যদি এই হ্যাঁ না ভোটে না জয়যুক্ত হয় সেক্ষেত্রে কি হবে, সেই আশঙ্কাটি জানতে চাই। আরেকটি বিষয় থাকবে, সেটি হলো জাতীয় নির্বাচনে একটি ভোট দিবে, আবার এখানে একটি হ্যাঁ এবং না ভোট দিবে। যদি এখানে না ভোট হয় কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তো তারা তাদের প্রার্থীকেই ভোট দেবে, সেক্ষেত্রে পরবর্তীতে কোনো জটিলতা আসবে কিনা? দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি।
আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনাদের প্রশ্ন আমাদের দুই বিশেষজ্ঞের কাছে করতে পারেন। মেজবাউল আজম সওদাগর, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মাহবুবুর রহমান খান যেই আশঙ্কাটি ব্যক্ত করলেন যে হ্যাঁ এবং না, আমরা প্রথমে গেলাম যে এগুলো সাধারণ ভোটাররা বুঝবে কিনা। ঠিক আছে, ধরে নিলাম বুঝুক না বুঝুক, হ্যাঁ বা না এই দুটো ভোটই তো দিবে। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে পরবর্তীতে আসলে কি ঘটবে? অর্থাৎ আপনি জাতীয় নির্বাচনে জাতীয় সংসদ গঠিত হয়ে যাচ্ছে এবং গণভোটে নেগেটিভ রেজাল্ট আসছে। আচ্ছা, আপনি নেগেটিভ রেজাল্টের যে আশঙ্কাটা ব্যক্ত করলেন, এটা গণভোটের নেচার কিন্তু এটা না। গণভোট জনগণের মতামতটা যে চাওয়া হচ্ছে, জনগণের প্রতিনিধি হিসাবে কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেরাই এই সনদটা তৈরি করেছে বসে। দুই একটা ভিন্ন মত এখানে আছে, কন্ট্রাডিক্টরি ভিন্ন মত দুই একটা আছে। এইখানে না জয়যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ যারা জুলাই সনদ তৈরির ক্ষেত্রে নেতৃত্ব দিল তারা কখনোই না ভোটের পক্ষে প্রচারণা কোনো রাজনৈতিক দল চালাবে না। এবং কোনো রাজনৈতিক দল যদি ন্যায়ের পক্ষে প্রচারণা চালায় তাহলে সেটা তার জন্য যে আত্মঘাতী হবে এটা সব রাজনৈতিক দলই বুঝে। কোনো দল এখানে বিরতও থাকবে না যে আমি কোনো প্রচারণা চালাবো না, আমি চুপ করে থাকবো। যদি কেউ চুপ করে থাকে সেটাও জনগণ ভালোভাবে নেবে না। তো সব কিছু মিলে সব রাজনৈতিক দলই এখানে হায়ের পক্ষে প্রচারণা চালাবে। এখন যে প্রশ্নটা আসছে যে বিএনপি তো কতগুলোতে স্থানে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, এইটা হলো এই প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ তারা মেনেছিল, উচ্চ কক্ষের পিআর নিয়ে তাদের মধ্যে। সেটা আমি বলছি যে নোট অফ ডিসেন্ট যে দিল সেটা তাহলে কি হবে। দেখেন এই অপশনটা কিন্তু বিএনপির হাতে আছে, কারণ দেশবাসী সবাই জানে যে বিএনপি কোন কোন জায়গাটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট সহ যদি গণভোটে তুলে দেওয়া হয় তাহলে গণভোট নেওয়া আপনার পক্ষে সম্ভব না। তো আপনি যেটা বলছিলেন যে কেউ বুঝবে কি বুঝবে না, তাহলে প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা 5-6টা ভোট আপনাকে দেয়া লাগবে বা তারও বেশি। এটা কখনো সম্ভব না, পৃথিবীতে কখনো গণভোট এভাবে হয় না। না, আমি বলতে চাচ্ছি বিএনপি যদি নোট অফ ডিসেন্ট যেই প্রস্তাবে দিয়ে রেখেছে তার পক্ষে বিএনপি কেন প্রচারণা চালাবে? তার পক্ষে বিএনপি প্রচারণা চালাবে বিষয়টা এরকম না। বিএনপি তো অধিকাংশগুলোর পক্ষে একমত। যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো বিএনপির হাতে অপশন আছে এবং সবাই জানে, ফাইলে এটা রেকর্ডেড আছে যে কোনটাতে তাদের নোট অফ ডিসেন্ট দেয়া আছে। সেই নোট অফ ডিসেন্ট যেটা দেয়া আছে সেটা বিএনপির জন্য অপশন আছে, পরবর্তীতে এটা নিয়ে তারা চিন্তা করবে। কিন্তু নোট অফ ডিসেন্ট দেয়া আছে এই জন্য বিএনপি ন্যায়ের পক্ষে প্রচারণা চালাবে, এইটা আমার মনে হয় মানে এই সিদ্ধান্ত নেবে না। কারণ আমি একটু মাহবুবুর রহমান, নোট অফ ডিসেন্ট দেওয়া যেটা সেটাও তো আপনার হা না ভোটে চলে যাচ্ছে। ধরেন বিএনপি যেসব পয়েন্ট ডিসএগ্রি করছে বা নোট অফ ডিসেন্ট দিছে সেইখানে যদি হা জিতলে তো সবগুলোই হাই জিতবে, অর্থাৎ যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে সেগুলোও জিতবে। তো বিএনপি কি এটা করবে যে না আমরা যেহেতু জনগণ হাতে ভোট দিছে কিন্তু আমরা সেটা মানব না, আমরা যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছি সুতরাং এই অংশটা আমরা এখানে অ্যাড করব না, এটার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তাহলে বিএনপি কি দাঁড়ালো? বিএনপি যেটাতে আপত্তি করলো সেইটাকে স্টেট হা নাতে দিয়ে দেওয়া হলো জনগণের কাছে, যেটা তোমরা হা বলবা বা না বলবা। তো হা বললো জনগণ, বিএনপি সংসদে গেল ধরলাম, যাওয়ার পর তারা বলতে পারবে না যে আমরা এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, এই বিষয়গুলো আমরা সংবিধানে জনগণ তো সবগুলোকে দুইটা দিক বিবেচনা করে দেখেন। দুইটা দিক বিবেচনা করে দেখলে আপনার এখানে যেমন 4-5টা ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে হা না ভোট দেওয়া যখন সম্ভব না, কারণ মানুষ বুঝবে না যে কোনটা আসলে উচিত আর কোনটা উচিত না, কোনটা কে বলছে। এখানে বিএনপির যে কটা না ভোট আছে তো ওটাও দিতে হবে, তখন জামাত বলবে যে আমরা যেটাতে না বলছি তাহলে ওটাও দিতে হবে। তো আলটিমেটলি তখন গণভোটটাই একটা অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জন্য এখানে সহজ যে সলিউশনটা সেটা হচ্ছে যে বিএনপি যেগুলোতে না বলেছে থাক, সেটা না অবস্থা ওটা রেকর্ডেড আছে ফাইলে। আবার জামাত যেটাতে না বলেছে এটা থাক, তারপর বিএনপি যখন পাওয়ারে আসবে, পাওয়ারে আসার সময় সেই না ভোটগুলোর ব্যাপারে চিন্তা করবে, আবার জনগণকে বলবে যে এটা আমরা করতে চাচ্ছি না বা এইভাবে এইটুকু সংশোধন আমরা আনতে চাই। তাহলে শুধুমাত্র এমন হলো না কেন যে আপনি জুলাই সনদের পক্ষে কি না, হ্যাঁ না, এতটুকু এত এলাবোরেটলি চারটি বিষয় এত এলাবোরেটলি দেওয়া হলো? এর কারণটা হচ্ছে যে এই 4টি বিষয়ের মৌলিক রাষ্ট্র কাঠামোর বিষয়, সেজন্য আসলে দেয়া হয়েছে। তো আমিও মনে করি যে একবারে হা না দেয়া যেত। তো বিষয়টাকে এরকম দাবিও ছিল অনেক জায়গা থেকে
যে বিষয়টাকে আর একটু পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য যে ব্যালটের মধ্যে ওইটা বলা থাকবে। যে আপনি যেমন আশঙ্কা প্রকাশ করলেন প্রথমেই যে এটা মানুষ তো বুঝবে না ওই জুলাই সনদের মধ্যে কি আছে, এই প্রশ্নটাকে ফেস করার জন্য কিন্তু মৌলিক কয়েকটা বিষয় সেখানে তুলে দেওয়া হয়েছে। সো দুই দিক থেকে এটা যুক্তি আছে, কিন্তু সবচেয়ে বড় যুক্তি হচ্ছে গণভোটটাতে সবগুলো দল রাজি হয়েছে, বিএনপি রাজি হয়েছে, জামাত রাজি হয়েছে, অন্যান্য সবগুলো রাজি হয়েছে। জুলাই সনদ সবগুলো দল একসাথে বসে তৈরি করেছে। আমাদের মধ্যে সবচেয়ে পজিটিভ জিনিস হচ্ছে এটা। তো এই পজিটিভ জিনিসটা ধরেই আপনাকে আগাতে হবে। এখন আপনি দু একটাতে না বলেছেন তার জন্য না প্রচারণা কেউ চালাবে না এখানে। আমার ধারণা সবগুলো দল একসাথে হয়ে প্রচারণা যদি চালায় এটা রাষ্ট্রে আমাদের ইমেজ বৃদ্ধি পাবে সবার জন্য। আমি জানি না মাহবুবুর রহমান খান, আপনি এইভাবে শেষ পর্যন্ত যে ভোট যদি জয়যুক্ত হয়, এরপর যেটি বলেছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে যে নির্বাচনে পরবর্তীতে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, এইখানে আমি একটু সংসদের কাঠামোটা জানতে চাই। সংসদে আপনার তখন আসলে আমরা কি পাবো? 350 জনের সংসদ সদস্যের একটি সংসদ পাবো, না এটা আসলে কি পাবো? আসলে ধরেন এখন যারা সংসদ সদস্য থাকবেন, আমরা ধরে নিলাম যে ভোট জয়যুক্ত, ধরেন ভোট জয়যুক্ত হোক বা না ভোট, ধরেন আমরা ভোটে জিতলাম এবং 350 জন সংসদ সদস্য নির্বাচিত হলো। আমাদের 300 কত এখন 350 জন, ধরেন 350 জন সংসদ সদস্য, তারা যখন পার্লামেন্টে বসবে সংসদ সদস্য হিসেবে থাকবে। আবার এই একই সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে প্রথম 180 কার্য দিবসে। এবং সংবিধান সংস্কার পরিষদ হিসাবে এই নির্বাচিত জনপ্রতিনিধিরা জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো সংবিধানে সন্নিবেশিত করার কাজটা করবে। সুতরাং এইখানে এটা কোনো প্রবলেম হবে না যে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ দুইটা একই সাথে কাজ করতে পারবে। হয়তো আলাদা আলাদা দিনে বসবে, আলাদা আলাদা সেশন হবে তাদের জন্য। আচ্ছা, আমি এখানে আরেকটি বিষয় আনতে চাই, সেটি হলো যে প্রধানত স্টেক হোল্ডার বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমি 3টি রাজনৈতিক দলকে এগিয়ে নিচ্ছি। সেটি হলো বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি। বিএনপি বলেছিল যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হওয়া উচিত, প্রধান উপদেষ্টা সেই দিকেই এগিয়েছেন, কিন্তু উচ্চকক্ষে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছিল যে পিআর পদ্ধতিতে নয়। কিন্তু এনসিপি চেয়েছিল যে এই জুলাই সনদটি প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি নয়। এবং জামাত ইসলামী চেয়েছিল যে উচ্চকক্ষে গণভোট হবে আগে। অর্থাৎ 3টি রাজনৈতিক দলেরই অর্ধেক অর্ধেক মানা হলো, অর্ধেক অর্ধেক মানা হলো না। এটিতে আসলে কি রাজনীতিতে কি ফলাফল আসবে? এটা হচ্ছে প্রধান উপদেষ্টা আসলে যেটা চেয়েছেন, মানে প্রধান উপদেষ্টা মানে একটা পর্যায়ে অনেকটা আমার ধারণা যে অনেকটা একটু টেনশনের মধ্যে ছিলেন যে রাজনৈতিক দলগুলো এই যে একটা জায়গায় 7 দিনের জন্য একটি আলটিমেটাম দিয়ে এই ঘোষণা দিলেন। জি। তো রাজনৈতিক দলগুলো তো কয়েকটা জায়গাতে একমতে আনা গেল না। একমতে যখন আনা গেল না তখন প্রধান উপদেষ্টা যে আমার ধারণা যেটা থিঙ্ক করলেন যে একমতে তো আনা গেল না, শেষ আর একটা সুযোগ ওনাদেরকে দেই যে সিদ্ধান্তটা যদি তাদের মধ্যে থেকে ঐক্যমতের ভিত্তিতে আসে দ্যাট উইল বি বেটার, তিনি এটা থিঙ্ক করেছিলেন। তো সেটাও সম্ভব হলো না। সম্ভব যখন হলো না তখন প্রধান উপদেষ্টার কাছে তো আর কোনো অপশন নাই। তিনি তো আগে বলে দিয়েছেন যে আপনারা যদি এটা করতে না পারেন তাহলে আমি এটা সিদ্ধান্ত দিয়ে দেবো বা গভর্নমেন্ট এটা সিদ্ধান্ত দেবে। তারপর তো অপশন আর থাকলো না। সো যেহেতু অপশন নাই, তো পলিটিক্যাল যে পার্টিগুলো দুইটা কনফ্রন্টেশনে দাঁড়িয়েছিল, বিএনপি, জামাত, এনসিপি, তো তাদেরও আর এই নিয়ে কথা বলার আসলে মানে লেজিটিমেট কোনো ভিত্তি আছে আমার কাছে মনে হচ্ছে না। কারণ তারা বসলো না কেন? তারা বসে তো একটা সিদ্ধান্ত দিতে পারতো আরেকটা। হ্যাঁ, অনেকে আরেকটা বলতে পারেন যে আমিও একটা টকশোতে বলেছিলাম যে প্রধান উপদেষ্টা এই যে সময়টা দিলেন, সময়টা দেওয়ার পর আরেকবার চেষ্টা করতে পারেন তিনি কয়েকটা দলকে নিয়ে আরেকবার বসে তিনি কনভিন্স করতে পারেন কিনা। তো সেই উদ্যোগে তিনি হয়তো যান নাই। সেই সময় কি আছে? সেই সময় একদিন হয়তো পারতো, চাইলে পারতো গভর্নমেন্ট। মাঝখানে যে 3 দিন সময় ব্যয় হলো মেয়াদটা শেষ হওয়ার, এর মধ্যে একদিন বসতে পারতো হয়তো, সেটা তিনি বসেননি। আমার কাছে মনে হয় যে সেটা বসলে ভালো হতো এবং ওখানেও একটা শেষবারের মতো ঐক্যমতের ভিত্তিতে আসার একটা সুযোগ ছিল। কিন্তু যেহেতু রাজনৈতিক দলগুলো এই সুযোগটা গ্রহণ করলো না, সেহেতু প্রধান উপদেষ্টার কাছে আর কি অপশন আছে আমার তো মাথায় আসে না। এটা মাহবুবুর রহমান খান, আপনার কি মনে হয় যে আপনি এই যে 3টি রাজনৈতিক দলের প্রত্যেকের অর্ধেক করে নিয়ে এক ধরনের ঘোষণা দিলেন, পরবর্তীতে রাজনীতির মাঠে আসলে এটা কোন দিকে যাবে? না, আসলে
এখন পর্যন্ত আমার মনে হয়- বিএনপি স্বাগত জানিয়েছে, জামাতও এটাকে স্বাগত ধরেন- জানিয়েছে, আবার বলেছে যে উপেক্ষিতই থাকলো। এটাকে ভিত্তি হিসেবে ধরেন, এই যে স্বাগত জানিয়েছে দুইটা দল। এখন বিষয়টা হচ্ছে যে এটাও একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, যে বিএনপি একরকম চেয়েছে, জামাতের সাথে তাদের একটা মতভেদ আছে, এনসিপির সাথে একটা মতভেদ আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। যেমন বিএনপি একই দিনে গণভোট চেয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন চেয়েছে, আবার বিএনপি পিআর পদ্ধতির বিরোধিতা করেছে। আর জামাত এটা ওইভাবে বললে আমরা বলতে পারি যে প্রধান উপদেষ্টা আসলে সবারই সন্তুষ্ট করার চেষ্টা করছেন, এবং এই সবার সন্তুষ্টির মাধ্যমেই জনগণের যে আকাঙ্ক্ষা, কারণ এই রাজনৈতিক দল তো জনগণেরই প্রতিনিধিত্ব করে, সেই আকাঙ্ক্ষা একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন। এইখানে কোনো রাজনৈতিক দল এককভাবে প্রধান উপদেষ্টার ফেভার পেয়েছে বা সুবিধা পেয়েছে সেরকম না। আর বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, বিভিন্ন কারণে দীর্ঘদিন প্রায় ১.৫ বছর একটা মানে নির্বাচিত সরকার নাই, আমরা জানি একটা ইন্টারিম সরকার, রাষ্ট্রের স্থিতিশীলতার দরকার আছে, ভোটের দরকার আছে, জনগণের নির্বাচিত সরকারের দরকার আছে। তো সেই ক্ষেত্রে যদি আজকে দেখেন, আজকে আরও একটা বিষয় ছিল, শেখ হাসিনার মানবতার বিরোধী এই অপরাধ মামলার রায়েরও বিষয় ছিল। আমরা রায়ের বিষয়টি অস্থিতিশীল করার জন্য নানা সেক্টর থেকে আপনার কার্যক্রম চলতেছিল। রায়ের বিষয়ে আরেকটু বিশদ আসবো, কিন্তু তার আগে আমি প্রধান উপদেষ্টার ভাষণের আরেকটি বিষয় আনতে চাই। প্রশ্নটি তুলে নিয়ে আমি ব্রেকে যাব। সেটি হলো, তিনি বাংলাদেশের বিনিয়োগের কথাও এখানে তুলে এনেছেন। একদম হার্ড কোর রাজনীতি এবং সেই সঙ্গে আবার খুব কঠিন অর্থনীতি, দুটো মিলিয়ে তিনি এই বক্তব্যটি রেখেছেন। আমি মেজবাউল আজম সওদাগরের কাছে এই বিষয়টি জানতে চাই যে তিনি কন্টেইনার টার্মিনাল প্রকল্প বিষয়গুলো বলেছেন এবং এফডিআই 19.13%, এই যে অর্থনীতির বিষয়গুলো এখানে আনলেন। আসলে তিনি এই দুটি বিষয় একসাথে বক্তব্য দিয়ে তিনি আসলে কি বোঝাতে চাইলেন, যে তিনি যা করার শেষ করে গেলেন নাকি? আমি আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর নেব একটি বিরতির শেষে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জি আওয়ারে। মেজবাউল আজম সওদাগর, আপনাকে আমি বলছিলাম যে বিরতিতে যাবার আগে যে কঠিন রাজনৈতিক সমস্যা এবং সেই সমাধানগুলি দেওয়ার পরে আবার তিনি একই সাথে কন্ট্রাস্ট আরেকটি বিষয়, অর্থনীতির বিষয়গুলো নিয়ে আসলেন। এই দুটি বিষয় একসাথে ভাষণে নিয়ে আসলে আমরা সাধারণত দেখি যে একটি বিষয়কে কেন্দ্র করে সাধারণত এ ধরনের বড় যে জাতির উদ্দেশ্যে ভাষণগুলো ঘটে যায়। এখানে প্রধান উপদেষ্টা কি অন্য কোনো ইঙ্গিত দিচ্ছেন কিনা, যে উনি হয়তো বা এর পরে আর কোনো ভাষণ দেবেন না, বা উনি এটাকে ফিক্সড করে দিচ্ছেন কিনা যে এর বাইরে কোথাও যাওয়া যাবে না, যা বলেছেন তা মেনে নিতে হবে সবাইকে? উনি এরকম একটি কথা বলেছেনও যে জাতির বৃহত্তরের সাথে রাজনৈতিক দলগুলো এসব কিছু মেনে নেবে। হ্যাঁ, সেটা উনি বলেছেন। এটা ওনার বলার কারণটা হচ্ছে যে এটা দ্বারা এটাই আমি ইঙ্গিত করতে চেয়েছেন আমার ধারণা, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে তিনি রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় তিনি নিয়ে আসতে চেয়েছেন এবং একটা ঐক্যমতের জন্য তো এতদিন চেষ্টা করা হলো, যেহেতু হলো না সেহেতু তিনি যে ঘোষণা দিয়ে দিলেন, পাশাপাশি তিনি গভর্নমেন্টের দুইটা বড় যে সফলতা এতদিনে হয়েছে সেটা একটু জনগণের সামনে তিনি প্রকাশ করে দিলেন। যেমন 19.13% বিদেশি বিনিয়োগ গত বছরের চেয়ে বেড়েছে এবং ইউরোপিয়ান একটা বিনিয়োগ হয়েছে। সেই সফলতার দিকটা একটু জনগণকে দিয়ে তিনি একটু আশ্বস্ত করতে চাইলেন যে আমরা ভালো কিছু করার জন্য আসলে চেষ্টা করছি বা করে যাচ্ছি, পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার করার জন্য যে আমরা উদ্যোগগুলো নিয়েছি এগুলোতে যাতে জনগণের সমর্থন থাকে, জনগণ যেন একটু আশ্বস্ত হয় যে আমরা ভালোর দিকে যাচ্ছি, সেই মেসেজটা দেওয়ার জন্যই আসলে ইনি পজিটিভ একটা কথা, একটা মেসেজ তিনি জাতির সামনে তিনি আসলে থ্রো করলেন। মাহবুবুর রহমান খান, আপনি যে কথাটি বলছিলেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 17ই নভেম্বর দিন ধার্য করলো, আজকে ঘোষণা দিল যে সেদিনই প্রথম রায়টি তারা ঘোষণা করবেন।
এই রায়কে ঘিরে গত কয়েকদিনের বিষয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরেকটি বিষয় বলেছে, আসামি পক্ষের আইনজীবীও একসাথে বলেছে যে এই ট্রাইব্যুনালের বিচারের মানে স্বচ্ছতা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলা যাবে না, কারণ সব ধরনের প্রক্রিয়া মেনে চলা হয়েছে। এবং আগামীর যে নির্বাচন, দেশের পরিস্থিতি, এই রায়কে ঘোষণা করা নিয়ে আপনি কি কোনো শঙ্কা, আশঙ্কা এবং আইনগত ভিত্তি সবই জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আমাদের জন্য দুঃখের বিষয় হচ্ছে যে জুলাইয়ে এত বড় একটা গণহত্যা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বেশিরভাগই হচ্ছে সাধারণ পরিবারের সন্তান, ছাত্র, শিক্ষক। এটা কোনো প্রতিপক্ষ না, এরা রাষ্ট্রের সাধারণ নাগরিক। ধরেন বিএনপি বা জামাত ইসলামী বা অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা একরকম, সমস্ত জীবনেরই মূল্য আছে। তারপরেও একেবারে সাধারণ জনগণের মুখোমুখি হয়ে যে হত্যাকাণ্ডটা, নির্মম এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হয়েছে, আজকে শেখ হাসিনার হত্যা এই অপরাধের মামলার যে বিচার, তার রায় ঘোষণার জন্য একটা তারিখ নির্ধারণ করা হয়েছে যে আজকে রায়ের তারিখটা দেয়া হবে। আপনি গত ১.৫ বছরে আওয়ামী লীগের যে রাজনীতি, সেখানে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কেউ এই হত্যাকাণ্ডের জন্য, এই নিষ্ঠুরতার জন্য ক্ষমা প্রার্থনা করেনি। এমনকি এটা তাদের ভুল ছিল সেই কথাও বলেনি। এবং আজকে পর্যন্ত আওয়ামী লীগের যে নেতৃত্ব, শেখ হাসিনাতেই তাদের আস্থা এবং রাষ্ট্রীয়ভাবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরই নেতৃত্বেই আওয়ামী লীগ চলছে। তো এখন রায় স্বাভাবিক প্রক্রিয়াতেই সঠিকভাবেই বলছে যে ট্রাইব্যুনাল যেভাবে বিচার করছে, এই বিচার প্রক্রিয়াতে আপনি দেখেন যে মিডিয়াতে এটা প্রচার করা হয়েছে, সরাসরি লাইভ, বিটিভি সহ অন্যান্য মিডিয়াতে এটা লাইভ প্রচার করা হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষণের যথেষ্ট সুযোগ ছিল বা সুযোগ আছে। আর সাক্ষ্য প্রমাণাদি যা আসছে, আসলে এই যে হত্যাকাণ্ডগুলো বা যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, এগুলো তো আমাদের সামনে দৃশ্যমান ছিল। যে এভিডেন্স, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, হত্যা করার নির্দেশনা, এই পুলিশ বা আর্মি, বিজিবি যারা এইগুলি চালিয়েছে, সেগুলো তো ভিডিও আমাদের স্পষ্ট ছিল। এবং উনি একজন, দেখবেন ওনার যে মানসিকতা বা ওনার যে আচরণ ওই সময় ছিল, সেটা কিন্তু কমপ্লিটলি এই দেশের যে উনি মানুষের অভিভাবক বা এই দেশের প্রধানমন্ত্রী, সেটা কিন্তু হিসাবে উনি ওই আচরণটা করেন নাই। যে কারণে ওনার বিরুদ্ধে যে বিষয়টা আসছে, বলা হয়েছে যে উনি হচ্ছেন এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড, হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার, কারণ সে সব কিছুর হেড ছিলেন। এবং এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আসছে, যথাযথভাবেই আসছে এবং বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার কোনো অভাব নেই। আপনি জানেন বেগম খালেদা জিয়া সপ্তাহে 2 দিনও আপনার বিচারের জন্য সেই আদালতে হাজির ছিলেন। ফরমায়েশি রায় হয়েছে, তারপরেও কিন্তু আদালতের প্রতি তার একটা শ্রদ্ধাবোধ ছিল, তিনি আদালতের রায় মেনে নিয়েছেন। এবং বেগম খালেদা জিয়ার মামলার যখন রায় ঘোষণা করা হয় বা মামলার রায়ের তারিখ নির্ধারণ করা, তখনও কিন্তু এরকম সহিংস কোনো ঘটনা ঘটেনি। আজকে দেখেন রায়ের একটা তারিখ ঘোষণা করেছে, আওয়ামী লীগের রাজনৈতিক সক্ষমতা এই মুহূর্তে নাই বলা চলে। যদি রাজনৈতিক আপনার সক্ষমতা থাকতো, তাহলে আজকে বাংলাদেশে ম্যাসাকার হয়ে যেত এবং ধ্বংসাত্মক। এই যে বিএনপির বিরুদ্ধে আপনার গাড়ি পোড়ানোর অভিযোগের কথা বলা হয়েছে, বিএনপি এর আগেও বলছে যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত না, এবং সেটার প্রমাণ দেখা গেছে এই রায়কে ঘোষণা করে কেন্দ্র করে। রায়ের আগেই যেদিন রায় ঘোষণা হবে, সেদিনও দেখবেন আপনার হাতে এরকম তাদের মধ্যে একটা হিংসাত্মক কার্যক্রমের। আমরা একদম শেষ প্রান্তে আসছি। আমি মেজবাহুল আজম সদকের কাছে একই কথা জানতে চাই। আমি মাহবুব রহমান খানের কাছে আবারও আসবো যে আপনি কি মনে করেন যে এই যে যেটি মাহবুব রহমান খান বললেন যে কোনো ধরনের অনুশোচনতা নাই, রিকনসিলিয়েশনের কথা তো বাদই দিলাম, আওয়ামী লীগের তাদের যে রাজনীতিটা, সেই রাজনীতিতে তারা কিভাবে আসবে, এখনও তারা এই বাসে আগুন দিতে চাচ্ছে বা দিয়েছে কোথাও কোথাও, এখনও মানুষকে ভয় দেখাচ্ছে, সেখান থেকে তিনি এখনও বলে যাচ্ছেন যে একে ধরে ফেলা হবে, একে মেরে ফেলা হবে, একে বিচার করা হবে। এই জায়গাগুলোকে কিভাবে দেখছেন? এই জায়গাগুলো থেকে সিম্পলি এটার ব্যাখ্যা হচ্ছে, আপনি যেগুলো বর্ণনা দিলেন এগুলো তো প্রকৃতপক্ষে এগুলো তো রাজনীতি না,
মানে আপনি যদি রাজনীতি করতে চান, আপনি যদি রাজনীতিবিদ হন, আপনি যদি নেতা হন, আপনি যদি বাংলাদেশে এসে সরকার গঠন করতে চান, ভোটে জিততে চান, তাহলে আপনাকে রাজনীতি করতে হবে। এখন যেটা করা হচ্ছে সেটা তো রাজনীতি না, আর এইটা কোনো রাজনীতিবিদের বৈশিষ্ট্য না। তাকে যদি মারে কেউ আধমরা করে ফেলে, তারপরে যদি সে জনগণের ক্ষমতা নিয়ে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চায়, তারপরেও তাকে এটা বলা যাবে না যে আমি ক্ষমতায় আসলে আমাকে কেন মারা হয়েছে এটার বিচার করব। এইটা কোনো রাজনীতির বৈশিষ্ট্য না। রাজনীতিবিদদের বৈশিষ্ট্য হচ্ছে এইটা যে উনি বলবেন যে আমি এটা ক্ষমা করে দিয়েছি এবং আমি এটা রাষ্ট্র গঠনের মাধ্যমে এর প্রতিশোধ দিব। তো এইটা হচ্ছে একজন রাজনীতিবিদদের বক্তব্য। তো যেটা করা হচ্ছে এটা তো রাজনীতি না। এইটা নিয়ে কোনোদিন লেজিটিমেসি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যাবে না। এমনিতে অতীতের অপকর্ম তো আছেই, প্লাস রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এরকম সন্ত্রাসী কথাবার্তা, ওকে ধর, ওকে মার, ওকে এই করবো, ওরে এই প্রতিশোধ নিব, ওকে দেখে নিব, এইটা বলে কি রাষ্ট্র ক্ষমতায় রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া যাবে? পৃথিবীতে কোনো ইতিহাস এটা আপনি খুঁজে পাবেন? যারা এটা বলেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগ এটা কোন চিন্তা দ্বারা এই করতেছে, আমার তো মনে হয় এটা একটা, ওরা নিজেই জানে যে কোনোদিন এখানে আসা সম্ভব না, রাজনীতিতে আর প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না, যার ফলে এই ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে। আমি আরেকটা বলে শেষ করব যে তারেক রহমানকে যে এত নির্যাতন করা হয়েছিল, আপনি কি শুনেছেন তারেক রহমানের মুখে কোনোদিন যে আমি বাংলাদেশে গেলে প্রতিশোধ নিব? উনি তো সিম্পলি বলে দিয়েছেন যে আমি কোনো প্রতিশোধের রাজনীতি করি না। নেতৃত্ব দিতে হলে তো আপনাকে এই রাজনীতি, খালেদা জিয়া নিজেও তো কোনোদিন বলেছেন যে আমার কারোর প্রতি কোনো না, রাজনীতি করতে হলে আপনার সলিটারি কনফাইনমেন্টের মধ্যে রেখে এই গুণাবলী আপনার থাকতে হবে আপনি রাজনীতি করতে হলে। 5 আগস্টের পরে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কারো মুখে আপনার শেখ হাসিনার নামটা পর্যন্ত তারা উচ্চারণ করেনি। অথচ শেখ হাসিনা যখন বক্তব্য দিত, রাষ্ট্র ক্ষমতায় ছিল, দাম্ভক্তি নিয়ে এরকমভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলতো। আচ্ছা তারেক রহমান, আসো সাহস থাকলে দেশে, আসেন শেখ হাসিনা, আপনি তো পলাতক, আপনি আইসা বিচার ফেস করেন, আপনার কোর্টে আসেন, আপনি এখন আসেন না কেন আপনার সাহস থাকলে? দেখেন, প্রকৃতির একটা বিচার আছে এবং এই প্রকৃতির বিচার, প্রকৃতির প্রতিশোধে দিকে তারা যা যা বলেছেন তাই কি তাদের আনফরচুনেটলি তাদের ভাগ্যে কি তাই এটাই প্রকৃতির প্রতিশোধ, এটাই প্রকৃতির প্রতিশোধ। আপনি যদি অন্যায়ভাবে, আমি বলেছিলেন যে পালান না, তারা পালান না। সে আপনি দেখেন জুলাই যখন গণঅভ্যুত্থান, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালাবে না। সাহস থাকলে তারেক রহমান বাংলাদেশে আসুক। এগুলো হচ্ছে কি, রাজনীতিতে আসলে অবশ্যই প্রতিপক্ষের প্রতি সম্মানজনক এবং সহনশীল আচরণ করা উচিত। যে গুম খুন বা প্রতিপক্ষকে নির্মূল করার ধ্বংসাত্মক রাজনীতি বাংলাদেশে শেখ হাসিনা এনেছিল, সেটা বাংলাদেশকে অনেক দূর পিছিয়ে নিয়েছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগকে তো কেউ আর এখন ধ্বংস করারও কিছু নাই। আওয়ামী লীগ তো আওয়ামী লীগেরই ধ্বংসের জন্য নিজেই নিজেকে ধ্বংস করতে, সে নিজেই, যদি কেউ নিজের ধ্বংস করতে চায় তাহলে তাকে তো কেউ রক্ষা করতে পারবে না। আপনার মনে থাকতে পারে বেগম খালেদা জিয়ার একটা বক্তব্য যে ওদেরকে পচতে দাও, ওদেরকে পচতে দাও। মানে ওরা যেসব কার্যক্রম চালাচ্ছে, 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24-এর নির্বাচন, গুম খুন হত্যা প্রতিশোধ, তাতে পচতে দেয় এবং আসলেই তাই পচেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।